मिठी 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 जुबां है फीकी शाम से हुई ना तो से बात भी बिना मैं तेरे बेमजा हुआ हूँ देखो आज भी करूँ मैं ये गुजारिशें मोहब्बतों का मोल दे। Okay, so hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. So আমরা অলরেডি ক্লাসিক্যাল মেকানিক্সের দুটো চ্যাপ্টার শেষ করে ফেলেছি। একটা হলো আমাদের ভেক্টর এবং আরেকটা হলো ওয়ান ডাইমেনশনাল মোশন একমাত্রিক গতি। এবং ভেক্টরের উপরে আমরা দুটো নিউমেরিক্যাল সেটস, দুটো নয় একটি নিউমেরিক্যাল সেট, এবং ওয়ান ডাইমেনশনাল মোশনের উপরে আমরা আরেকটি নিউমেরিক্যাল প্রবলেমসের সেট আমরা অলরেডি করে ফেলেছি। সো আজকে আমি মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ নিউটনস ল অফ মোশন। এই নিউটনস ল অফ মোশন এই চ্যাপ্টারে নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো তোমরা মোটামুটি প্রত্যেকেই এই নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারটা ক্লাস 9-এ পড়ে এসেছো। তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো, সে সম্বন্ধে তোমরা কিছুটা হলো পরিচিত। যাই হোক, তো তবুও আমি একটু গোড়া থেকেই শুরু করে চলছি চ্যাপ্টারটা, তা না হলে পরে তোমাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে, কারণ এখানে অনেক বেসিক চেঞ্জেস আছে। তো সেই বেসিক চেঞ্জেসগুলো তোমাদের এখানে বলতে হবে বিষয়গুলো, যদিও ফর্মুলার মধ্যে সেরকম কোনো বেসিক চেঞ্জেস নেই, তবুও একটুখানি এক্সপ্লেনেশন দরকার, কারণ তোমাদের অনেকেরই নিউটনস ল অফ মোশনসে একটু কিছু জায়গাতে তোমাদের অনেক খামতি আছে। সো আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ল সম্পর্কে ডিসকাস করব এবং প্রত্যেকটা ল স্টেটমেন্ট আমি প্রথমে বলবো, এবং তারপরে আমি সেই লগুলি সম্পর্কে আমি ডিসকাস করবো বা এখান থেকে কী আমরা অ্যাপ্লিকেশন পাই শেষে ডিসকাস করবো। তো শুরুতেই বলে রাখি, এই নিউটনস ল অফ মোশন, আমাদের বিজ্ঞানী আইজ্যাক নিউটন যিনি ছিলেন, তার তো অনেকগুলি ল আছে, প্রচুর ল উনি দিয়েছেন। তার মধ্যে এই নিউটনস ল অফ মোশনস মানে গতীয় সূত্র যেগুলো, সেই গতীয় সূত্র উনি একটি বিশেষ বইয়ে লিখে রেখেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যে বইটার মধ্যে উনি এই লগুলো লিখে রেখেছেন সেই বইটার নাম কি সেটা তোমরা বলবে কমেন্ট বক্সে, এবং কত সালে, কত ইয়ারে, কোন ইয়ারে এই লগুলি পাবলিশ হয় সেই বইয়ের মধ্যে, বা পাবলিশ হয় তার দরকার নেই, কোন ইয়ারে উনি লগুলি মেনলি দেন। হ্যাঁ, তো ইয়ারটা আর কোন বইয়ের মধ্যে এই লগুলি লেখা হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানাবে, অবশ্যই এটা জানাতে হবে তোমাদেরকে। যাই হোক, তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, আমি আশা করবো তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে এই প্রশ্নের অ্যান্সারটা দেবে। নাও লেট আস কাম টু দ্য মেইন টপিক। তো প্রথমে যে এই নিউটনস ল অফ মোশনস টোটাল 3টে ল এর উপর বেস করে দাঁড়িয়ে আছে। তো 3টে ল, একটা প্রথমটা যেটাকে বলে ফার্স্ট ল, তারপর একটা সেকেন্ড ল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ থার্ড ল। তো ফার্স্ট ল সেটা হচ্ছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে এবং সচল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকে বা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এটা হচ্ছে ফার্স্ট ল। আমি আবার বলছি, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে বা থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হলো নিউটনের ফার্স্ট ল অফ মোশন। এইটা তো প্রথম কথা, যদি একটু স্টেটমেন্টের এক্সপ্লেনেশন দেওয়া হয় তাহলে আমি বলতে পারি যে যদি আমরা বাইরে থেকে কোনো বস্তুর বল অ্যাপ্লাই না করি, কোনো রকম কোনো বল অ্যাপ্লাই করলাম না, ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা বস্তু, মনে করো কোনো একটা ধরো ঠেলা, ধরো রাস্তার উপর দাঁড়িয়ে আছে, ঠেলা বা ভ্যান মনে করো রাস্তার উপর দাঁড়িয়ে আছে। এবার তুমি ঠেলাটার উপর স্থির অবস্থা দাঁড়িয়ে আছে, এবার তুমি ঠেলাটার উপর বল প্রয়োগ করবে, ধরো ধাক্কা মারবে, বল প্রয়োগ করবে। তুমি যখন বল প্রয়োগ করবে ঠেলাটি চলতে আরম্ভ করবে, তাই তো, চলতে আরম্ভ করবে অবভিয়াসলি, ঠিক। তার মানে এবার মনে করো কোনো একটা ঠেলা মনে করো চলে আসা অবস্থা তোমার দিকে আসছে। এবার মনে করো তুমি ওকে কী করলে, মনে করো তুমি ওকে হাত দিয়ে বল অ্যাপ্লাই করে তুমি ওকে থামিয়ে এরকম করতে পারো। তাহলে ব্যাপারটা, এখন যদি আমি কোনো রকম বল প্রয়োগ নাই করি, তাহলে যে ঠেলাটা স্থির অবস্থা ছিল সে স্থির অবস্থায় থাকবে, আর যে ঠেলাটা বা যে গাড়িটা চলছিল সে কিন্তু সবসময় চলতেই থাকবে, তাই তো, ঠিক কিনা? তার মানে তার কোনো রকম গতির কোনো রূপ, কোনো পরিবর্তন হবে না। যেমন আমার ঘরে যে ফ্যানটা চলছে
সেই ফ্যানটাকে যদি বন্ধ না করি, সুইচ যদি অফ না করি, বা যদি কোনো পাওয়ার লস না হয়, তাহলে আমার ফ্যানটা চলতেই থাকবে সবসময়, সারাক্ষণ চলতে থাকবে। কিংবা আমার ঘরে যত ধরনের জড় বস্তু আছে, সাপোজ এই মনে করে বোতলটা যেটা, ঠিক আছে, তো ওকে যদি আমি রেস্টে রাখি, ওকে তুমি এখানেই রেখে দিই, যেটা টেবিলের উপরে, আমি যদি আমার হাতের উপরে বা টেবিলের উপর যদি আমি রেখে দিই, তাহলে যেখানেই রাখবো না কেন ও সবসময় এক জায়গাতেই থাকবে, ওর কোনো রকম কোনো মুভমেন্ট হবে। তাহলে এই কথাটাই মেনলি বলা হয়েছে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থা পরিবর্তন ঘটাতে যদি তুমি বাধ্য না করো, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং যে সচল বস্তু থাকে সে চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। নাও এই যে লটা, এই যে নিউটনের যে ফার্স্ট ল অফ মোশনস, এই ফার্স্ট ল অফ মোশনসের থেকে আমরা মেইনলি দুটো জিনিসের ডেফিনেশন পাই। একটা হচ্ছে জাড্য, বা যাকে ইংলিশে বলা হয় ইনার্শিয়া, অ্যান্ড আদার ওয়ান ইজ ফোর্স বা বল। বলের সংজ্ঞাটা আমরা, মানে জাড্যের সংজ্ঞা এবং বলের সংজ্ঞা, এই দুটো সংজ্ঞাই আমরা পাই নিউটনের যে প্রথম গতিসূত্র, সেই প্রথম গতিসূত্র। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ জাড্য বা হোয়াট ইজ ইনার্শিয়া। ইনার্শিয়া হচ্ছে স্থির বস্তু চিরকাল যে স্থির থাকার যে প্রপার্টি, তাই তো একটা বডি আছে যে রেস্টে আছে, আমি যদি কোনো রকম ওর উপর বাইরে যদি বল অ্যাপ্লাই না করি, তাহলে পর সবসময় রেস্টে থাকবে। বা গতিশীল বস্তু যে চিরকাল চলার যে প্রপার্টি বা গতিশীল থাকার যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা থেকে জাড্য বলা হয়। এবার বলছি, স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রপার্টি এবং গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল হয়ে থাকার যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা থেকে জাড্য। নাও এই যে জাড্য, এই জাড্য হয় দুই রকম, একটা স্থিতি জাড্য বা রেস্ট ইনার্শিয়া, আর একটা গতি জাড্য বা মোশন ইনার্শিয়া, দুর্গম ইনার্শিয়া। তো স্থিতি জাড্য হচ্ছে এই যে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে ধর্মটা, তাকে বলা হয় স্থিতি জাড্য। স্থির বস্তু চিরকাল যে স্থির থাকার ধর্ম, তাকে আমরা বলে থাকি স্থিতি জাড্য। এইবার স্থিতি জাড্যের এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে তোমরা ছোটবেলায় বলেছিলে যে যদি একটা থেমে থাকা বাস হঠাৎ করে চলা আরম্ভ করে, তাহলে আমরা কি করি, তাহলে আমরা পিছন থেকে হেলে পড়ি, তাই তো? ঠিক তো, এটা হচ্ছে মানে স্থিতি জাড্যের উদাহরণ। কেন? তার কারণ বাসটাও স্থির ছিল, আমরাও স্থির ছিলাম, বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো, কিন্তু আমাদের বডি বাসের সাথে অ্যাডজাস্ট তখনই সেই সময় যদি করতে পারে না, তার জন্য আমরা একটু পিছন থেকে পিছিয়ে যাই। তারপরে যখন বডি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তারপরে আমরা বাসের সাথে ঠিকঠাকভাবে চলতে পারি। সো দিস ইজ স্থিতি জাড্য। ফাইন। নেক্সট ওয়ান ইজ গতিজাড্য বা মোশন ইনার্শিয়া। গতিজাড্য বা মোশন ইনার্শিয়া যেটা, সেটা হচ্ছে গতিশীল বস্তুর এই যে গতিশীল থাকার যে ধর্ম, তাকে বলা হয় গতিজাড্য বা মোশন ইনার্শিয়া। কি বললাম? গতিশীল বস্তুর এই যে গতিশীল থাকার যে ধর্মটা, তাকে বলা হয় মোশন ইনার্শিয়া, বা যাকে বলা হয় আমরা বলতে পারি গতিজাড্য। তো গতিজাড্যের এক্সাম্পল বলতে গেলে পরে আমরা বলি, একটা চলন্ত গাড়ি যদি হঠাৎ করে ব্রেক কষে, তাহলে ব্রেক কষার পরে আমরা সামনে থেকে হেলে পড়ি, তাই তো, বা সামনে থেকে আগিয়ে যাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে, কারণ গাড়িটা যখন চলতে থাকে সেই সময় আমাদের বডিটাও চলতে থাকে, এবং গাড়ির সাথে আমাদের বডি অ্যাডজাস্টমেন্টটা থাকে। এবার যে গাড়িটা ব্রেক কষে ফেলে, সঙ্গে সঙ্গে কী হয়, আমাদের বডিটা অ্যাডজাস্টমেন্টের জন্য সাথে সাথে সামনে দিকে ঝুঁকে পড়ে, এবং সেটা কিন্তু একটা গতিজাড্য এক্সাম্পল। তো তোমরা তোমাদের যে টেক্সট বুকটা, সেই টেক্সট বুকে তোমাদের স্থিতিজাড্য গতিজাড্যের এই দুটি উদাহরণ ছাড়াও আরও অনেক উদাহরণ দেখতে পাবে, তো সেটা তোমরা পড়বে সেখানে। ওকে, তো যেহেতু তোমরা এই বিষয়টা সম্বন্ধে জানো, তার জন্য পরেটা বলছি। নাও দ্য নেক্সট টপিক ইজ ফোর্স। হোয়াট ইজ ফোর্স? এই ফোর্সের যে ডেফিনেশনটা, এই ফোর্সের ডেফিনেশনটা আমরা মেইনলি পেয়ে থাকি কিন্তু কোথা থেকে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে। অনেক প্রশ্নে এরকম দেওয়া হয় যে নিউটনের বলের সংজ্ঞা আমরা কোন সূত্র থেকে পাই। তো তোমাদের ক্লাস 9-এ এর ধরনের প্রশ্ন দেওয়া হতো, তো মোটামুটি অনেকেই প্রশ্নটার উত্তর ভুল লিখে দ্বিতীয় গতিসূত্র থেকে, বাট না, দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয়, যেটা আমরা একটু পরে দেখবো। বলের যে বলের সংজ্ঞাটা মেনলি সংজ্ঞায়িত করা হয় আমাদের নিউটনের প্রথম গতিসূত্র থেকে, তাই তো? তাহলে প্রথমে আমি একটা ছোট জিনিস লিখে রাখি। তাহলে আমরা ফার্স্ট ল অফ মোশন থেকে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ইনার্শিয়া, ব্যাপারটা না লিখতে হবে না, অ্যান্ড আনাদার ওয়ান ইজ ফোর্স। দুটো জিনিসের ডেফিনিশন পেলাম। তো ইনার্শিয়া দু রকম হয়, একটা হচ্ছে রেস্ট ইনার্শিয়া, আর একটা হচ্ছে মোশন ইনার্শিয়া। দু রকমের ইনার্শিয়া হচ্ছে, একটা রেস্ট ইনার্শিয়া, আদার ইজ মোশন ইনার্শিয়া। এবার আমি আসি ফোর্সে। হোয়াট ইজ ফোর্স? ফোর্স হচ্ছে, যদি ফোর্সের ডেফিনেশনকে ফোর্সটাকে যদি ডিফাইন করা হয়, তাহলে ফোর্সকে বলা হবে এরকম হবে যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল বা ফোর্স। আবার বলছি, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বা গতিশীল বস্তুর গতীয় অবস্থা পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বলা হয় ফোর্স। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে কোনো একটা বস্তু আছে, সাপোজ ধরো মনে করে রাস্তাটা, ও এখানে রেস্টে আছে, এবার আমি ওকে গতিশীল করতে যাচ্ছি, তাহলে আমার ওর উপর বল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওর উপর যদি বল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ওর অবস্থার পরিবর্তন হবে, তার মানে ও স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা চলে যাবে। তার মানে আমি এই যে ওর উপর যে জিনিসটা অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ফোর্স।
কিংবা একটা কোনো গতিশীল বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করে আমাকে থামিয়ে দিতে পারি। সাপোজ মনে করো কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু মনে করো, কোনো একটা লাট্টু মনে করো ঘুরছে, এবার সেই মনে করো লাট্টুটার উপর আমি হাত দিয়ে বল প্রয়োগ করলাম, চেপে ধরলাম, লাট্টুটা দাঁড়িয়ে গেল, তাই তো? তাহলে তাহলে আমরা কি করলাম, তাহলে ওই গতিশীল বস্তুটার উপরে আমরা বল প্রয়োগ করে সেই বস্তুটাকে আমরা কি করে দিলাম, স্থির করে দিলাম। তাহলে বস্তুর অবস্থার, গতির অবস্থান পরিবর্তন করা হয়, কিংবা আরেকটা কথা বললাম পাশাপাশি পরিবর্তনের চেষ্টা করা হয়। এইবার পরিবর্তনের চেষ্টা মানে আমরা আমাদের ঘরের যে দেওয়ালটা আছে সেই ঘরের দেওয়ালের উপর যদি বল প্রয়োগ করি তাহলে তুমি কি দেওয়ালকে মুভ করাতে পারবে? কোনোদিনও পারবে না। কিন্তু দেওয়াল কিন্তু দেওয়ালের একটা পিচ পেয়ে আছে, ওকে কিন্তু মুভ করা আমার বা দেওয়ালকে স্মরণ ঘটানো কিন্তু আমার পক্ষে সম্ভব না, তাই না? তাহলে তার জন্য কি, তাহলে আমরা পরিবর্তনের আমরা একটা চেষ্টা করছি কিন্তু আমরা পারছি না, পরিবর্তনের চেষ্টা করছে। কিংবা মনে করো তোমার সামনে মনে করো তুমি দাঁড়িয়ে আছো বড় রাস্তার উপরে, তোমার উল্টো পাশ থেকে মনে করো তুমি একটা বড় বড় কোনো বড় ট্রাক আসছে, হ্যাঁ, বড় বড় কোনো ট্রাক আসছে, পাঞ্জাব ট্রাক আসছে। এবার তুমি মনে করলে যে তুমি ওকে হাত দিয়ে ধরে থামিয়ে দেবে। তো তোমার মনে হলো যে আমার মধ্যে একটা সুপার পাওয়ার আছে, আমি একে হাত ধরে ধরে থামিয়ে দেবো। তো তুমি যদি ওকে এখন হাত ধরে থামানোর চেষ্টা করো, চেষ্টাই করতে পারো, তার জন্য আমি দায়ী থাকবো না। কিন্তু তাহলে তুমি আর তখন আর এই ইহো জগতে থাকবে না, তুমি তখন পরলোক গমন করবে, তার মানে রেস্ট ইন পিস, তাই তো? কারণ তোমার পক্ষে সেই ট্রাকটাকে থামানো সম্ভব হবে না, কারণ সেই সময় তোমাকে ট্রাক কী করবে, সেই সময় তোমাকে ট্রাক চাপা দিয়ে তোমাকে চলে যাবে। অতএব তুমি আর এই ইহো জগতে থাকছো না, তুমি চলে যাচ্ছ, তাহলে পরলোক গমন তাহলে তোমাকে করতে হবে। তবে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, তোমার বাড়িতে করতেই পারো, এটা চেষ্টা করতেই পারো, বড় রাস্তায় গিয়ে ট্রাক থামানোর চেষ্টা করতেই পারো, বাট তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। আমি আগে থেকেই বলেছি, আমি আগে থেকেই কিন্তু সারেন্ডার করেছি। তাহলে কি, তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বা গতিশীল বস্তুর আমরা গতি পরিবর্তন করি বা পরিবর্তন চেষ্টা করে থাকি, তাকেই বলা হয় বল। তো এটাই আমরা নিউটনের যে প্রথম গতিসূত্র, সেই প্রথম গতিসূত্র থেকে আমরা ব্যাপারটা জানতে পারি। ওকে, ওকে, নাও our next topic is Newton's second law of motion. তো এই যে সেকেন্ড ল অফ মোশন, এই সেকেন্ড ল অফ মোশনসটা খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট। ক্লাস 9-10 লেভেলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, যখনই আমি কাউকে এটা জেনারেল কেস হয়ে থাকে, যখন আমি কাউকে জিজ্ঞাসা করতাম যে ছোটবেলাতে যে বা আমাদের স্যারেরা যখন জিজ্ঞাসা করতো ছোটবেলাতে যে বলো তো নিউটনের যে কোনো একটা সূত্র বলো তো সবাই চেষ্টা করতো থার্ড লটা বলতে, কারণ থার্ড লটা সবাই জানে এবি অ্যাকশন ইজ ইকুয়াল টু অপোজিট রিঅ্যাকশন, তাই বলতো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম খুব সেকেন্ড লটাকে, এবং সেকেন্ড লটা বেশ কঠিন। তো আমাকে যখনই, আমি অহংকার করছি না, বলছি ব্যাস আমার এই কথাটা, তো আমাকে যখনই এরকম কিছু বলা হতো, এরকম টাইপের যে বলো তো নিউটনের যে কোনো একটা ল বলো, তো আমি সেকেন্ড লটা বলতাম সবসময়। তো এটা আমার অভ্যেস বরাবর, তো একটু অন্যরকম কিছু করে থাকে। তো জীবনে যদি সবাই একরকম করে, যদি অন্যরকম যদি কিছু না হয়, তাহলে সবার মতো তুমিও এক হয়ে যাবে। তো কাজেই একটু এক্সেপশন থাকা দরকার। সাজেস্ট যখন ছোটবেলায় কোনো বলা হতো যে কেউ ইংলিশ কবিতা বলতো, সবাই বলবে হয় টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, অথবা যদি বলা হতো যে বাংলা কবিতা বলতো, হয় সবাই বলবে কুমোরপাড়ার কবিতা। এই দুটার মধ্যে যে কেউ একটা বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা করতাম না। আমি অন্য কোনো কুমোরপাড়ার অভিনয় কোনো কবিতা বলতাম না, আমি অন্য কোনো কবিতা বলতাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা জিজ্ঞাসা করে বলতাম, কিংবা ইংলিশ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতাম না, অন্য কোনো কবিতা বলতাম। বাট এই মুহূর্তে বলে নেই আমি কোন কবিতাটা বলতাম সেই মুহূর্তে, ভুলে গেছি এখন, অনেক বছর, অনেক ছোটবেলার কথা। কিন্তু আমার যেটা মনে আছে সেটা হচ্ছে এই যে যখনই আমাকে নিউটনের কোনো ল জিজ্ঞাসা করা হতো ব্যক্তিগতভাবে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সবসময় সেকেন্ড লটা বলতাম, থার্ড লটা বলতাম না। কারণ মেজরিটি সবাই থার্ড লটাই বলতো, ইনফ্যাক্ট এখনও বলে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে নিউটনের যে কোনো একটা ল বলে, সবাই থার্ড লটাই বলবে। সেকেন্ড লটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ সহজে বলতে পারে বলে বলার চেষ্টা করে, কারণ সেকেন্ড লটা একটু ট্রিকি, একটু অন্যরকম ব্যাপার। যাই হোক, এবার আমি আমার মেইন টপিকে আসি। সেকেন্ড লটা মেইনলি বলেছে, সেকেন্ড লটা বলতে গেলে পরে এর মধ্যে অনেক কিছু ফিজিক্যাল টার্মের উদ্ভব হয়। ফার্স্ট যেটা বলা হয়, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ফার্স্ট একটা কথা আসলো, ভরবেগ, যাকে বলা হয় মোমেন্টাম, লিখে রাখি, যাকে বলা হয় মোমেন্টাম। মোমেন্টাম এই কথাটা সম্বন্ধে আনবো, মোমেন্টামটা সম্বন্ধে আমাকে ডিসকাস করতে, লিখে রাখি, যেটাকে বাংলায় বলে থাকি আমরা ভরবেগ, এটা বাংলায় বলা হয় এটাকে ভরবেগ। তো কি বললাম, কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক একই দিকে ঘটে। আমি জানি তোমরা কিছু বুঝতে পারবে,
ব্যাপারটা তোমরা মুখস্থ করেছো, মানে এর মধ্যে যে লজিকটা আছে সেই লজিকটা আমরা বুঝতে পারি। আমি আরেকবার লটা বলবো কিন্তু ভেঙে ভেঙে বলবো, এবং 1 বাই 1 প্রত্যেকটা সেন্টেন্সকে প্রথমে জানবো, তারপর অন্য কথা। দেখো, ছোটবেলাতে আমরা যে স্ট্যান্ডার্ডিটিতে পড়ে এসেছি সেই স্ট্যান্ডার্ডিটি এখন আর নিব না, যেহেতু আমরা অলরেডি ক্যালকুলাস শিখে ফেলেছি, তার জন্য আমরা ক্যালকুলাসের আন্ডারে পুরোটাকে নিব। প্রথমে আমাদের জানতে হবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কথাটা জানার আগে আমাদের প্রথমে ভরবেগ জানতে হবে। ভরবেগ বা মোমেন্টাম ব্যাপারটা কি? ভরবেগ বা মোমেন্টাম যেটাকে আমরা পি অক্ষরে প্রকাশ করি, দ্যাটস ইকুয়ালস টু এম ইনটু মানে কোনো বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্ম বা ডাইনামিক্যাল প্রপার্টি সৃষ্টি হয়। সো ভরবেগ ইজ নাথিং বাট এ ডাইনামিক্যাল প্রপার্টি। ডাইনামিক্যাল প্রপার্টি, ওকে, ডাইনামিক্যাল প্রপার্টি। তো ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। কি বললাম? ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। প্রথম কথা, আমরা অলরেডি আগের যে চ্যাপ্টারটা পড়ে এসেছি ওয়ান ডাইমেনশনাল মোশন, সেই ওয়ান ডাইমেনশনাল মোশনে কিন্তু আমরা যত ইকুয়েশন পড়েছি সাচ এস v = u + at, s = ut + rt², v² = u² + 2s, এইসব চ্যাপ্টার পড়ার সময় কিন্তু আমরা যে বস্তুটাকে নিয়ে আলোচনা করছি, সেটা ট্রেন হোক, বাস হোক, মানুষ হোক, এভরিথিং যাই হোক না কেন, আমরা কিন্তু কারোর কোনো রকম কোনো ভর নিয়ে সেটা কিন্তু ডিসকাস করিনি, মানে আমরা কিন্তু ভরটাকে নেগলেক্ট করেছি। কিন্তু যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে, যে কোনো বস্তুর ক্ষেত্রে এক্সেপ্ট ফোটন ভর খুবই ইম্পর্টেন্ট একটা রাশি। শুধুমাত্র মানে ভর ছাড়া দুনিয়ায় কেউই এক্সিস্ট করতে পারে না। তোমার যদি ভর না থাকে তাহলে তুমি এই দুনিয়ায় থাকতে পারবে না, আমার যদি ভর না থাকে তাহলে আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। একমাত্র দুজন ছাড়া, দুজন না একজনই বলা যায়, একজন আরেকজনের অভিন্ন রূপ, সেটা হচ্ছে ফোটন, গামা পার্টিকেল। হ্যাঁ, এদের ভর নেই, তা সত্ত্বেও কিন্তু এরা কিন্তু দুনিয়ায় এক্সিস্ট করে। যেমন লাইট আমরা জানি লাইটের মধ্যে অসংখ্য ফোটন করা থাকে এবং সেই ফোটনের কোনো মাস থাকে না, এবং উইদাউট মাস তারা দুনিয়ায় এক্সিস্ট করে থাকে। তাছাড়া প্রত্যেকটা পার্টিকেল একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভর থাকবেই। ভর ছাড়া সে কোনোদিন, এই ইলেকট্রন এত ক্ষুদ্র একটা পার্টিকেল, তারও একটা ভর আছে 9.1 × 10⁻31 কেজি, তারও ভর আছে। কারণ তার যদি ভরটা না থাকতো তাহলে কিন্তু ইলেকট্রন কিন্তু দুনিয়াতে কোনোভাবেই এক্সিস্ট করতে পারত না। ওকে, সো মোমেন্টাম তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? বললাম ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। আগে আমরা বলে থাকি ভরবেগ বা মোমেন্টাম। ফাইন, এইবার মোমেন্টাম এই যে জিনিসটা, এই মোমেন্টাম জিনিসটা তৈরি হয় ভর আর বেগের সমন্বয়ে। তার মানে একটা, মনে করো সাপোজ আমি এক্সাম্পল দিলাম, মনে করো দুটো গাড়ি আছে, ঠিক আছে, দুটোই মনে করো তোমার স্করপিও, সাপোজ দুটো স্করপিওর মাস সেম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দুটো স্করপিও মাস সেম আমরা জানি। এবার একটা স্করপিও মনে করো, যেহেতু দুটো একই কোম্পানি, একই রকম গাড়ি, একই মডেলের গাড়ি, তো দুটো স্করপিওর মাস সেম। এবার একটা স্করপিও মনে করো 80 kmph চলছে, আর একটা স্করপিও মনে করো 120 kmph চলছে। তাহলে কার ভরবেগ বেশি বা কার মোমেন্টাম বেশি? ফর কনস্ট্যান্ট মাস, যেহেতু দুজনের মাসটা কনস্ট্যান্ট, ভেলোসিটি ডিফার করে আছে, তো অবভিয়াসলি যে স্করপিওটা 120 kmph চলছে তার ভরবেগটা বেশি, kmph মিনস কিলোমিটার পার আওয়ার। যে 120 kmph চলছে তার ভরবেগটা অবভিয়াসলি বেশি। তাহলে ফর কনস্ট্যান্ট মাস মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। তো ভেলোসিটি যত বাড়ছে মোমেন্টাম তত বাড়ছে। ফাইন, এটা একটা কেস। নেক্সট এক্সাম্পল, ধরো একটা স্করপিও গাড়ি আছে, আর একটা মনে করো টাটার কোনো ট্রাক আছে, পাঞ্জাব ট্রাক, বড় লেভেলের কোনো টাটা ট্রাক আছে। এবার দুটো ট্রাকই মনে করো সেম ভ্যালুসিটি চলছে, টাটা সুমোটাও চলছে, যেটা স্করপিও যেটা সেও চলছে মনে করো 60 কিলোমিটার পার আওয়ারে। যে ট্রাকটা, টাটার যে ট্রাকটা, সেই টাটার ট্রাকটাও মনে করো চলছে 60 কিলোমিটার পার আওয়ারে। কিন্তু মোমেন্টামটা বেশি বাড়াবে টাটার ট্রাকে। কেন? কারণ সে বেশি ম্যাসিভ দ্যান স্করপিও, কারণ স্করপিওর ভরটা অনেকটাই কম টাটার ট্রাকের তুলনায়। তার জন্য টাটার যে ট্রাকটা, সেই টাটার ট্রাকের মোমেন্টাম বেশি হবে। তার মানে ফর কনস্ট্যান্ট ভেলোসিটি মাসের সাথে মোমেন্টামের কিন্তু রিলেশনশিপ কিন্তু আমার প্রপোর্শনাল। নাও ফর কনস্ট্যান্ট মোমেন্টাম, যদি মোমেন্টাম কনস্ট্যান্ট, যদি তোমার মনে করো কোনো দুটো বস্তু ধরো তোমার মোমেন্টামকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে মাসের সাথে ভেলোসিটির রিলেশন কিন্তু ইনভার্স প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে তোমাকে যদি মোমেন্টাম ঠিক রাখতে হয়
তাহলে কিন্তু হয় কি করতে, মাস যদি বাড়াতে হয় তাহলে ভেলোসিটি কমাতে হবে মাস বেশি রাখার জন্য। মাস তো আমরা বাড়াতে পারি না, তাই না? আমাদের তো আর মাস বাড়ে না, মানে আই মিন যেটা হয় সেটা হচ্ছে যে ট্রাক থাকে তো মাস বাড়বে না, তাই না? তো সেক্ষেত্রে তোমার যদি মাস তোমার বেশি করতে গেলে কি করতে, মাস বেশি রাখতে গেলে পরে তোমাকে অটোমেটিক্যালি ভেলোসিটি বাড়াতে হবে, তাই না? ভেলোসিটি যত বাড়বে মাস তত কমে আসবে, মাস কমলে পরে মোমেন্টাম তোমার বাড়বে। আর ভেলোসিটি যত কমানো হবে মাস তত বেড়ে যাবে, বা ভেলোসিটি যত বাড়াবো মাস তত কমে যাবে, অটোমেটিক্যালি মোমেন্টাম কমে যাবে। যাই হোক, একটা ফিক্স মোমেন্টামে চলে আসবে। তো এই যে জিনিসটা সেটা হচ্ছে মোমেন্টাম। তাহলে এবার নেক্সট হলো তাহলে মোমেন্টাম বা ভরবেগ ব্যাপারটা বুঝলাম, কিন্তু সূত্রে আমাকে বলেছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে, ব্যাপারটা আমি একটু নর্মালি বলি, ভরবেগের পরিবর্তন ব্যাপারটা সেটা হচ্ছে, মনে করো কোনো একটা বস্তুর ভর m, ও মনে করো প্রথমে ইউ বেগ নিয়ে চলছিল, পরে ওর বেগটা ভিউ থেকে বাড়িয়ে ভি করলো, তাহলে অন্তিম ভরবেগ কত? mv, প্রাথমিক ভরবেগ কত? mu। তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? mv মাইনাস। দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি m ইনটু v মাইনাস, তাই m ইনটু v মাইনাস। এই যে ভরবেগের পরিবর্তনটা, এই ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল ভি বলে থাকি। এই ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলি? ডেল ভি। and this del v equals to m। এবার এখানে যে দুটো ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে, তো এটাকে বলা যায় del u। since del v is this del v minus v, এটাকে আমরা del v বলতে পারি, চলো কোনো ব্যাপার না। এই যে বেগের যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, এই বেগের ডিফারেন্সটাকে আমরা বলতে পারি del v। আচ্ছা, একটা কাজ করি, আমি ইনিশিয়াল ভেলোসিটিকে v1 ধরি, ফাইনাল থেকে v2, তাহলে mv2 মাইনাস mv1। তাহলে ব্যাপারটা তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো এটা কি হচ্ছে? v2 মাইনাস v1। ওকে, তাই তো? v2 মাইনাস v1। তাহলে আগে v2 নিয়ে চলছিল, এবার ভেলোসিটিটা বেড়ে v1। তাহলে প্রাথমিক ভরবেগ কত? mv1, অন্তিম ভরবেগ কত? mv2। তাহলে ভরবেগের পার্থক্য কত হচ্ছে? mv2 মাইনাস mv1, মানে m ইনটু v2 মাইনাস v1। তাহলে ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তনটা, এটাকে আমরা প্রকাশ করি del v অক্ষর। সো দিস del v দ্যাটস ইকুয়ালস টু হোয়াট? m del v। তাহলে আমরা লাইনটা যেটা বলা হলো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, তারপরে বলেছি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কথাটার মানে হচ্ছে সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, মানে খুব ভালো ব্যাপার, টাইম ইন্টারভ্যালে, একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে যে ভরবেগের পরিবর্তনটা হয় তাকে বলা ভরবেগের পরিবর্তন। তোমরা খুব ভালো করে তোমরা এরকম বুঝতে পারছো যে ভরবেগের পরিবর্তনের হার মানে নাথিং বাট del v del t। ভরবেগের পরিবর্তনের হার মানে ইজ নাথিং বাট del v del t। দ্যাট ইজ m del v del t, that is m del v del t। ওকে, ঠিক তো? আচ্ছা, কিন্তু আমাদের সবসময় কি করতে হয়? তাৎক্ষণিক কেস বার করতে হয়। তার মানে আমরা কি করব? লিমিট নিব, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, del v del t ইকুয়ালস টু m, লিমিট m টা কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট থাকে, এখানেও ডেল্টা টি টেন্ডস টু 0, del v del t। ওকে, সো এই যে del v del t, এই যে টার্মটা লিমিট ডেল্টা টি টেন্ডস টু del v del t, এটাকেই বলা হয় dp dt, এটাকেই বলা হয় dp dt। দ্যাটস ইকুয়ালস টু m del v del t, মানে we are interested about this term dp dt, dp dt তে ইন্টারেস্টেড। এই যে dp dt টার্মটা দেখতে পাচ্ছ, এই dp dt কেই বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। এই dp dt কেই বলা হয় থাকে ভরবেগের পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো সেকেন্ড লট এবার কি বললো? সেকেন্ড লটে যেটা বললো সেটা হচ্ছে এই যে, সেকেন্ড লটে যেটা বললো সেটা হচ্ছে এই যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সে কি হয়? সে বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়ে থাকে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো আমাকে যেটা থার্ড ল যেটা বলেছে, সেকেন্ড ল যেটা বলেছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সে হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের কি হয়? সমানুপাতিক হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে dp dt, আর বস্তুর উপর প্রযুক্ত বল যদি f হয়, তাহলে এই f এটা প্রপোর্শনাল হয় কি? dp dt। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে dp dt, এটা কি হয়? বস্তুর উপর প্রযুক্ত বল মানে f তার সমানুপাতিক, এই কথাটা বলা হয়। তার মানে ব্যাপারটা কি? খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। তার মানে যার ভরবেগ যত বেশি, যার ভরবেগ যত বেশি বা যার ভরবেগের পরিবর্তন যত বেশি,
সেক্ষেত্রে তত কি হয়, যার ভরবেগের পরিবর্তন যত বেশি তার উপর বলটাও বেশি প্রয়োগ করতে হয়। এবার ভরবেগটা মেনলি ডিপেন্ড করে কিসের উপরে, মাসের উপরে প্লাস ভরের উপরে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে একদিনের জন্য একটা সুপার পাওয়ার দেওয়া, সুপার ন্যাচারাল পাওয়ার দেওয়া হলো। সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে তোমাকে কোনো একটা ফরেস্টে বানানো, যে ফরেস্টে হাতি আর চিতাবাঘের অত্যাচার খুব বেশি, সাপোজ সেই ফরেস্টটাতে হাতি আর চিতাবাঘের অত্যাচার খুব বেশি, সবাই খুব ডিস্টার্ব করে, জনবসতি ঢুকে পড়ে, এরকম করে খুব প্রবলেম করছে প্রথমে ওখানকার মানে সবাই জনসাধারণ প্রচণ্ড চরম সংকটে পড়ে গেছে। তো তার জন্য তোমাকে একটা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে, তোমাদের একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তো সেরকম সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে সুপারম্যানের মতো একটা পাওয়ার আছে তোমার মধ্যে, তো তোমাকে পাঠানো হলো কোনো একটা ফরেস্টে। তো ফরেস্টে গিয়ে তুমি ফার্স্ট গিয়ে কিছুক্ষণ বাদে তোমার অ্যাটাক হলো তোমার, তুমি দেখতে পেলে অ্যাট এ টাইম তোমার দিকে একটা চিতাবাঘ একটা হাতি নিয়ে ছুটে আসছে। তো যখনই চিতাবাঘটা দূর থেকে তোমাকে দেখবে, তোমার যখন কাছে যখন আসবে তোমার দিকে একটা ধীরে ধীরে ও বেগ বৃদ্ধির একটা প্রবণতা হবে। মনে করো প্রথমে ও বিমান বেগ নিয়ে চলছিল, তারপরে ধীরে ধীরে বেগটা বাড়িয়ে ভিডিও করে তোমার দিকে আসছে, ওর মাসে। এবার চিতাবাঘটা মোটামুটি যে বেগে আসছে তোমার দিকে, আমি ধরে না আমি হাতি খেলা না, বাইসন বাইসন ও মোটামুটি তোমার দিকে ওই একই ভেলোসিটি নিয়ে আসছে, যদিও ব্যাপারটা ইম্পসিবল প্র্যাকটিক্যালি, কারণ প্র্যাকটিক্যালি চিতাবাঘের স্পিডটা অনেক বেশি দেন বাইসন মেনিথিং। আমি চিন্তা করলাম অতটা স্পিড চিতাবাঘ দেয়নি, মোটামুটি 60 kmph নিয়ে মোটামুটি প্রথমে জিরো ছিল, দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে ভেলোসিটি বাড়িয়ে 60 kmph তোমার দিকে চলে আসছে। বাইসনটাও ওই 60 kmph নিয়ে তোমার দিকে চলে আসছে। এইবার তোমার কাছে আছে সুপার ন্যাচারাল পাওয়ার। এবার তুমি মনে করো চিতাবাঘটা যখন তোমার দিকে আসছে, তোমার বাঁ হাত আর ডান হাত দু হাতে তোমার সমান পরিমাণ ফোর্স তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার গায়ে সেম জোর, ঠিক আছে, দু হাতে তোমার সেম জোর, তুমি বাঁ হাত দিয়ে ওই চিতাবাঘের মাথাটাকে একই টাইমে তোমার দিকে দুটো প্রাণী আছে, তুমি বাঁ হাত দিয়ে চিতাবাঘের মাথাটাকে মানে ঠেকা দিলে, আর ডান হাত দিয়ে বাইসনের মাথাটাকে ঠেকা দিলে, মানে লাইক বাহুবলীর বল্লাল দেবের যে সিনটা আছে, চিন্তা করে দেখো বাহুবলীতে বল্লাল দেব যখন মোস্টার সাথে যখন যুদ্ধ করছিল, তো সেই সিনটাকে তোমরা চিন্তা করো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি বল্লাল দেবের থেকেও 4 গুণ বেশি শক্তিশালী, তো সেরকম ব্যাপার হবে। তো সেখানে তুমি চিতাবাঘ কি করলে, চিতাবাঘের একটা মাথা তুমি বাঁ হাত দিয়ে ঠেকা দিলে, আরেকটা আর যে বাইসন যে সে বাইসনের মাথা তুমি ডান হাত দিয়ে ঠেকা দিলে, তুমি দেখবে তুমি চিতাবাঘটাকে সহজে থামিয়ে দিতে পারছো ফোর্স অ্যাপ্লাই, কিন্তু বাইসনটাকে তুমি থামাতে পারবে, বাট একটু পরে বাইসনটাকে থামাতে তোমাকে একটা বেগ বেশি বের হবে। কেন? তার কারণটা হচ্ছে চিতাবাঘের তুলনায় বাইসন বেশি ম্যাসিভ, দুজনের সেম ভেলোসিটি আছে বটে, কিন্তু বাইসনের মাসটা অনেক বেশি বলে চিতাবাঘের থেকে বাইসনের মোমেন্টামটা বেশি। বাইসনের মোমেন্টাম যেহেতু বেশি, তার জন্য বাইসনের উপর তোমাকে কি করতে হচ্ছে, ফোর্সটা বেশি দিতে হচ্ছে দেন চিতাবাঘ। আশা করি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার জন্যই সেকেন্ড ল অফ মোশনে এই কথাটা বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন একই দিকে, তুমি যেদিকে বল দেবে সেই দিকেই ভরবেগের পরিবর্তনটা করবে। তার জন্যই যদি একে অপরের অপোজিটে হতো তাহলে পরে কিন্তু সামনে মাইনাস সাইন আসতো, কিন্তু এখানে কিন্তু কোনো রকম করে মাইনাস সাইন আসেনি। সো এটাই হলো নিউটনের সেকেন্ড ল অফ মোশন। এবার কথা প্রসঙ্গে বলে রাখি, যখনই নিউটনের সেকেন্ড ল অফ মোশন কাউকে জিজ্ঞাসা করা হয় যে বলো তো নিউটনের সেকেন্ড ল অফ মোশনের ম্যাথমেটিক্যাল ফর্ম, প্রত্যেকে বলে F = ma, F = ma এরকম ভাবে করতে হয়, বাট F = ma এটা কিন্তু নিউটনের সেকেন্ড ল অফ মোশন তার নয়। যাকে জিজ্ঞাসা করবে সেই F = ma এরকম করে বলবে, কিন্তু F = ma কিন্তু নিউটন সেকেন্ড ল অফ মোশন এটা কিন্তু নয়। F = ma টা কি? F = ma টা হচ্ছে আমার গতীয় যে সমীকরণ, মানে ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে F = ma। কখনোই নিউটনের সেকেন্ড ল অফ মোশন যেটা সেটা কিন্তু F = ma নয়। নিউটনের সেকেন্ড ল অফ মোশনের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা হচ্ছে F প্রপোর্শনাল dpdt। F প্রপোর্শনাল dpdt হচ্ছে নিউটন যে সেকেন্ড ল তার ম্যাথমেটিক্যাল ফর্ম। আচ্ছা, সো এই গেল নিউটনের সেকেন্ড ল ম্যাথমেটিক্যাল ফর্ম। এইবার সেকেন্ড লয়ের সাহায্যে, সেকেন্ড লয়ের থেকে আমরা যে জিনিসগুলো জানি সেটা একটু বলি। তো একটুখানি ব্যাপারটা বলি তোমাদেরকে। তাহলে আমরা দেখলাম F প্রপোর্শনাল টু dpdt, ওকে? আমরা দেখলাম F প্রপোর্শনাল টু dpdt, ফাইন, ওকে। সো যেহেতু এখানে F প্রপোর্শনাল dpdt, ওকে, এবার প্রপোর্শনাল সাইন থিটাটা cos হয় k dpdt, দ্যাটস ইকুয়ালস টু k dpdt মানে কি m dpdt। দেখো কিছুক্ষণ আগে আমরা দেখেছি
ডিভিডিটি মানে কি হয় এম ডিভিডিটি, এই এখানে করে দেওয়া আছে কিছুক্ষণ আগে আমি দেখেছি, তাই না? ডিভিডিটি মানে কি হয় এম ডিভিডিটি। ওকে, নাও সাপোজ যদি আমরা কনস্ট্যান্ট কেটাকে অ্যাজ এ ওয়ান ইউনিট ট্রিট করি, অ্যাজ এ ইউনিট ওয়ান ট্রিট করি, দেন এফ উইল বি হোয়াট এম ডিভিডিটি। সো এফ equals to m. This dividity is nothing but a, and this acceleration. This f equal to what? M. This dividity is nothing but a, that is acceleration. So what we get? F equals to ma. এবং এই f equal to ma কি বলা হয়? Equation of motion. Equation of motion of a particle. Equation of motion of a particle. और particle এর যে equation of motion হয় সে particle এর equation of motion বোঝাতেই কিন্তু আমরা f equal to ma এই কথাটা এখানে আমরা মেইনলি বলে থাকি। ওকে, so this is the equation of motion of a particle. Now the main topic is unit of force. Unit of force. ইউনিট অফ ফোর্স। সো ফোর্সের ইউনিটটা কি হয়? সো ফোর্সের ইউনিট যেটা হয় সেটা হচ্ছে সিজিএস মেথড আর এসআই মেথড, দুটো মেথড আছে। সিজিএস মেথডে যেটা হয় আমরা প্রথমেই বলে রাখি আমরা কোনো ইউনিটকে প্রথমে মুখস্থ করবো না, আমরা ডিরাইভ করবো। সিজিএস মেথডে মাসের ইউনিট হয় গ্রাম ইনটু, যেহেতু গুণ হয়ে আছে, আর অ্যাক্সিলারেশন ইউনিট হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই টার্মটাকে বাই তবে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি মোমেন্টাম ইউনিটটা বলিনি, বলে দিচ্ছি। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় টাইম। জানি আমরা এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় টাইম। এসআইতে আসে, এসআইতে কি হয়? এসআইতে হয় কেজি, মাসের ইউনিট হয় কেজি ইনটু এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার একে বলা হয় নিউটন। এবার তোমাদের প্রশ্ন, 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন? পয়েন্ট বক্স অ্যান্সার চাই। 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন? এটা আমার পয়েন্ট বক্স অ্যান্সার চাই। এবার আমি আসি মোমেন্টাম, ইউনিট অফ মোমেন্টাম। সো মোমেন্টাম ইউনিটে আমরা কি করে আসবো? মোমেন্টাম ইউনিটটা কি বলা হয় একটু বলি, এটা আগে বলা উচিত ছিল। সিজিএস এ আসি। সিজিএস এ মোমেন্টাম আমরা দেখলাম পি ইকুয়াল টু এম, তাই তো? পি ইকুয়াল টু এমপি এটা আমরা দেখেছি। সো সিজিএস মেথডে মাস ইউনিট কি হয়? সিজিএস মেথডে মাস ইউনিট হয় কেজি, ভেলোসিটি কি হয়? গ্রাম, ভেলোসিটি হয় সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআইতে কি হবে? এসআইতে হয় মাস হচ্ছে কেজি আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? কেজি মিটার পার সেকেন্ড। সো সিজিএস এ হয় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআইতে হয় কেজি মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য ইউনিট অফ মোমেন্টাম। দেখে গেল? Okay, now, fine. Now, থার্ড ল। ওকে, থার্ড ল শুরু করার আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এছাড়াও বলের অভিকর্ষীয় একক বলে দু ধরনের একক হয়। তো বলের অভিকর্ষীয় যে এককটা, সে অভিকর্ষীয় এককটা তোমরা একটু তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে তোমরা পড়ে নেবে, তাহলেই বলের অভিকর্ষীয় এককটা হয়ে যাবে, আর কিছু লাগবে না এখানে। সো এবার চলে আসে থার্ড ল, এবং এটা খুবই ইজি, প্রত্যেকেই জানো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন। এক্সাম্পল বলতে যদি হয় তাহলে বলা যায় যে দেওয়ালে ঘুষি মারা। তুমি যদি দেওয়ালে ঘুষি মারো তাহলে তুমি হাতে ব্যথা পাবে, তাই না? তুমি দেওয়ালে ঘুষি মারলে সেটা ক্রিয়া, হাতে ব্যথা খেলে সেটা প্রতিক্রিয়া। নৌকো থেকে ঝাঁপ দেওয়া, দুটো থেকে তুমি যখন ঝাঁপ দেবে, ডাঙায় যখন আসবে তখন নৌকোটা একটুখানি পিছন থেকে পিছিয়ে যাবে। নৌকোর উপর ক্রিয়া করলে নৌকো প্রতিক্রিয়া স্বরূপ পেছন থেকে পিছিয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যাটে বলে আঘাত, বল যখন ব্যাটে হিট হয় সেটা ক্রিয়া, ব্যাট একটু পিছিয়ে যায় সেটা প্রতিক্রিয়া। বন্দুকের প্রতিক্ষেপ, ঠিক আছে তো, সেটাও এক ধরনের প্রতিক্রিয়া।
তো এরকম কিছু এক্সাম্পল তোমাদের ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়া আছে এবং এর সাথে এবং এটাকে একটা ফর্মুলাতে এক্সপ্রেস করা দ্যাট ইজ এফ এ বি ইকুয়ালস টু মাইনাস এফ বি এরকম ভাবে লিখে দেওয়া থাকে লিখে দিচ্ছি এফ এ বি ইকুয়াল টু মাইনাস এফ বি এফ এ বি যদি দুটো বস্তু এ আর বি যদি এ বস্তু বি বস্তুর উপর ক্রিয়া করে তাহলে বি বস্তু এ বস্তুর উপর প্রতিক্রিয়া করবে তার জন্য সামনে একটা মাইনাস সাইন আমার চলে আসে এটা হচ্ছে গল্প এবার এইখানে ক্রিয়া প্রতিক্রিয়ার কিছু অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা তোমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুক থেকে পড়বে এবং তার পাশাপাশি ওই বন্ধুকে প্রতিক্ষেপ এই ব্যাপারগুলো পড়তে পারবে বইয়ের মধ্যে অনেকগুলো ক্লাস 9 এসে নেক্সট দিন আমি এর একটা স্পেশাল অ্যাপ্লিকেশন করবো টানা রিক্সার গতি এই টানা রিক্সার গতি নিয়ে আমি ব্যাপারটা নিয়ে পরের দিন ডিসকাস করবো আমার নেক্সট ভিডিওতে এবং তারপর লিফটের একটা কেস থাকবে এবং তারপর মোমেন্টাম কেস থাকবে মোটের উপর আশা করি নেক্সট আর মোটামুটি চ্যাপ্টারের উপর আমার আজকে তো ফার্স্ট ভিডিও মোটামুটি 4টা ভিডিও উইথ নিউমেরিক্যাল 4টা ভিডিওরই আমার এই চ্যাপ্টারটা আমার মনে হয় আসলে কমপ্লিট করবো এবং তারপর আমরা বহু প্রতিক্রিয়া যে প্রাস বা মোশন অফ দ্য প্রজেক্টাইল সেইটা নিয়ে কিন্তু আমরা নেক্সট আলোচনা শুরু করবো ওকে সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ভালো লেগেছে তো ভালো করে পড়ো ভালো করে ভিডিওগুলো দেখো হ্যাঁ ভালো করে চর্চা করো এবং আগে যে অঙ্কগুলো করা হয়েছে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো টেক্সট বুক থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে উদাহরণ থেকে প্র্যাকটিস করো ঠিক আছে তো ভালো করে পড়তে থাকো ডিভিশন দাও ভালো করে তো যেহেতু আমাদের একটু দেরি করে পড়া স্টার্ট হলো দেখা যাক কী হয় সিলেবাসের ব্যাপারটা যাই হোক এখন অক্টোবর মাস আমরা মেকানিক্সের 3 নম্বর চ্যাপ্টারে পড়ে আছি এটাই মোটামুটি তোমাদের শুরু হয় প্রায় এপ্রিল মাস থেকে মানে পড়াটা তো মানে আর স্কুলটা মোটামুটি শুরু হয় জুন মাস থেকে তো ততদিন অনেক চ্যাপ্টারই হয়ে যায় এখন তো কিছু করার নেই যে অবস্থা আশা করি তোমাদের পরীক্ষাটা বেশ হবে পিছন দিকে অনেক জুন জুনের দিকে হয়তো পরীক্ষা যাই না আমি এখন কিছু সিদ্ধান্ত নেওয়াই সে বিষয় যাই হোক তবে ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো করা হলো আমি আশা করবো তোমরা কমেন্ট বক্সের মধ্যে অ্যান্সারগুলো দেবে ওকে সো আজকে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি গুড নাইট